সেকেন্ডলি যেটা করা হয়েছে 21,000 হেক্টর বনভূমি অরক্ষিত উকে সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ধার প্রান্তে। যারা রাশিয়ার, আপনি কিভাবে দেখছেন এটা? আমরা দেখেছি অনেকবার, কথা বলো খুব ভালো কয়েকটা প্রতিবেদন কয়েকদিন আগে দেখেছিল যে আমাদের প্রথম আলো রাষ্ট্রীয় জাতীয় দৈনিকে কক্সবাজারের জীববৈচিত্র্য ওরা খুবই শঙ্কিত এবং বিভিন্নভাবে বনাঞ্চল ওদের সংরক্ষণ হাত থেকে বেড়ে যাচ্ছে, অরক্ষিত হয়ে যাচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংসের দ্বার প্রান্তে। একটা সুন্দর একটা প্রতিবেদন আমরা কিছুদিন আগে, প্রায় 27,000 একর 28,000 একর জায়গা অলরেডি বেদখলে চলে গেছে, সেখানে 67,000-এর মতো ঘরবাড়ি হয়ে গেছে। তো তাহলে এখন এই যে প্রতিদিন আমরা দেখতেছি যে বন্য হাতির দল আমাদের লোকাল হয়ে চলে আসছে, ঘরবাড়ি ভেঙে ফেলছে, ক্ষেত খামারের ধান ক্ষেত নষ্ট করে ফেলছে, ওই যে পাহাড় জঙ্গল এখন নিধন হয়ে সেখানে এরা খাদ্যের সন্ধান, খাদ্যটা আমরাই নিজে খেয়ে ফেলতেছি এবং আপনি তো এনজিও নিয়ে আছেন, এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের একটা বিভিন্ন হুমকির মুখে পড়েছি। বেশ কিছুদিন যাবত আমরা দেখছি পাহাড় কাটা হচ্ছে, বনভূমি দখল করা হচ্ছে। স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, যেসব সার্ভিস প্রোভাইডিং এজেন্সিস গুলো কাজ করে, বিশেষ করে বন বিভাগ, এদের দায়িত্ব সম্পর্কে আপনার কি মতামত? ধন্যবাদ ভাই। অস্বীকার করার কোনো জো নেই। কক্সবাজার সচেতন মহল থেকে শুরু করে বিভিন্ন এনজিও পর্যায়ে এবং সরকারি বিভিন্ন লেভেল থেকে যথেষ্ট ভূমিকা নেওয়া হয়েছে। তারপরেও বলা যাবে না যে কি যে সমস্যাটা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারে চলে আসছে, যে আপনার বনাঞ্চল দখল করা, বনাঞ্চলকে বন্যপ্রাণী বিলুপ্তির পথে, সেটি ধারাবাহিকভাবে এখন বজায় আছে, সেটা অস্বীকার করার কোনো জোর নেই। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা সেই সব তথাকথিত কিছু মহল, তারা নিজেরাই ভূমিদস্যু হয়ে সেই সব বনাঞ্চলগুলো তারা নিজেদের দখলে রেখেছে এবং অগোচরে বলার কোনো সুযোগ নেই, প্রশাসনের গোচরের মধ্যে তারা বনাঞ্চলগুলো নিধন করে যাচ্ছে। এবং আরো একটা কথা যে এখানে যে রোহিঙ্গা সমস্যা, যেটা রোহিঙ্গারাও সেই সব বনাঞ্চলে যথেষ্ট আবাসন তারা গড়ে তুলেছে এবং সেই সব কারণে বন্যপ্রাণী বিলুপ্তির ধার প্রান্তে। এবং একটা সময় হয়তো বা এমনও আসতে পারে যে জলবায়ু বিপর্যয়ের বিষয়টা, যে কক্সবাজার যে একটা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়, সেটা ঝুঁকিটা আরো মাত্রাতিরিক্ত হারে বাড়ছে এবং এমন সময় আসতে পারে যে কি ভবিষ্যতে দেখা যাবে যে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের জন্য আমাদের বন্যপ্রাণীর ছবিগুলো হয়তো ক্যানভাসে এঁকে হয়তো আমাদের রেখে দিতে হবে, দেখাতে হবে যে কি এইটা হচ্ছে এই প্রাণী, সেটা হচ্ছে এই প্রাণী, আমরা কখনো হয়তো বা সুযোগ পাবো না এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন। সুতরাং আমাদের খুবই জরুরি যে সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব না, এটা একটি সমন্বিত প্রয়াসের দরকার। বিভিন্ন ডিপার্টমেন্ট যেসব আছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বিত প্রয়াস দরকার। কি জন্য? এটা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের অস্তিত্বের প্রশ্ন। যদি ইকোলজিক্যাল ইমব্যালেন্স সৃষ্টি হয় তাহলে আমরাও হুমকির মুখে পড়বো। সুতরাং আমি মনে করি, আপনি কি আমার সাথে একমত হবেন? এখনো সময় আছে এবং যেসব এনক্রোচমেন্টের কথা বলছেন যে রোহিঙ্গারা দখল করছে, এটা সরকারের প্রশাসন যন্ত্রের এখনই একটা সমন্বিত প্রয়াস, একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে কিভাবে এটাকে প্রটেক্ট করা যায়, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার। অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার এবং আমি বলবো যে কি কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই। এবং যারা ইতিমধ্যে যারা দখল করেছে এদেরকে হয়তো পুনর্বাসন করে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে আমাদের এসব এই যে হাজার বছরের ঐতিহ্য, ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা বলি, এটা বজায় রাখা দরকার আমাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য। ঠিক আছে? এটা আমাদের, আপনি কি একমত এটার সাথে? আমি অবশ্যই একমত। ধন্যবাদ। আমাদের কাছে আরেকটি দৈনিক আছে, কক্সবাজার দৈনিক। কক্সবাজার জেলায় রূপামনের বামফার, এটা অত্যন্ত সুখের একটা সংবাদ এবং আমরা খুবই আশাবাদী। রানা ভাই, এই সম্পর্কে আপনি কিছু কি বলতে চান? যে আমি গতকালকে একটা রিপোর্ট করেছি যে বামফার ফলন হচ্ছে, এটা হচ্ছে আবহাওয়ার অনুকূলে আছে। আর তারা কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে তারা যে এই যে উচ্চ ফলনশীল জাতের যে বীজ, সেগুলো দিয়ে কৃষকদেরকে এই সহায়তা করছে, সহযোগিতা করেছে। এই কারণে কক্সবাজার জেলাতে 2,20,000 মেট্রিক টন ধান এবারে উৎপাদিত হবে। তো তার মানে হচ্ছে গত বছরের তুলনায় এবছর 12,000 মেট্রিক টনের মতো চাল বেশি উৎপাদিত হচ্ছে। আমাদের কক্সবাজার জেলাটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কক্সবাজার জেলার 23 লক্ষ অধিবাসীর জন্য বার্ষিক চালের প্রয়োজন হয় 3,70,000 মেট্রিক টন চাল প্রয়োজন হয় আমাদের জন্য, কক্সবাজারবাসীর জন্য। কিন্তু
এবারে তারা আশা করতেছে 4,20,000 মেট্রিক টন চাল আমরা কক্সবাজার থেকে উৎপাদন করব। তার মানে হচ্ছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু একটা আশঙ্কার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের কক্সবাজারে প্রায় 5 লাখের বেশি রোহিঙ্গা, আর উত্তরবঙ্গ থেকে এখানে যে দিনমজুরির কাজ করতে আসেন এরকমের লোকের সংখ্যা হচ্ছে 1.5 থেকে 2 লাখ। এই যে বাড়তি 5-6 লাখ মানুষের জন্য আমাদের অসাধারণ একটা তথ্য পেলাম আমরা। আসলে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের যে বাড়তি একটা চাপ, রোহিঙ্গার যে প্রভাব, এটা আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে, এটা আমাদের খাদ্যের উপর চাপ আছে। সুতরাং এই বিষয়ে সরকার অনেকবার চেষ্টা করছে, আমরাও বলেছি, বিভিন্ন অনেকে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা চাই যে এটা একটা নজরে যাতে আসে সরকারের। আরেকটা জিনিস ছিল, প্রথম দিকে ইয়াবা প্রচারে জড়িত বিমানবন্দর নিরাপত্তা করবে। আমরা ইয়াবা নিয়ে কিন্তু ইতিমধ্যে এটা আমাদের অনেকটা জাতীয় সমস্যায় পড়েছে। সুতরাং এই যে নতুন প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিভাবে এটাকে দিন দিন উত্তর বৃদ্ধি পাচ্ছে, এটাকে কিভাবে আমরা সামাল দিতে পারি? আপনারা কি মনে হবে এখানে কি রাজনৈতিক ব্যক্তিদের কোনো ভূমিকা নেই? এটা তো আসলে একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, যেখানে একটা নতুন প্রজন্মকে আমরা ধ্বংস করছি। এর চেয়ে তো বড় কিছু মনে হয় আপনার এই যে ভয়ঙ্কর কিছু আমাদের দেশটাকে বাংলাদেশটাকে শেষ করার জন্য মিয়ানমারের এই যে সীমান্তে 37টা যে কারখানা তৈরি করা হলো, এগুলো নিয়ে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা প্রতিবেদন পাঠিয়েছে, গোপন প্রতিবেদন। এই প্রতিবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব পুলিশের আইজি বরাবরে পাঠালেন, এটা তদন্ত করে এখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য। এবং সেই আইজির এই জিনিসটা চট্টগ্রামের ডিআইজি কে পাঠালেন, সেখান থেকে কক্সবাজারের পুলিশকে পাঠালেন। তারা এই 3-4 মাস ধরে এটাকে করলেন, এবং এর মধ্যে সর্বোচ্চ ইয়াবা পাচারকারী হিসেবে 10 জনের একটা তালিকাও করলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এদেরকে ধরতে গেলেই উপর থেকে ফোন আসে, যেটা আমাদের এই কিছুদিন আগে যে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন কক্সবাজারের একজন পুলিশ কর্মকর্তা, তিনি আক্ষেপ করে বললেন যে ইয়াবা পাচারকারীদের ধরা যায় না, এদের শিকড় যে এত বেশি বিস্তৃত পারা যায় না। একটা জিনিস আমি আমার সাথে একমত, এই যে মাদক আসক্ত হয়ে যে আমরা যে প্রজন্মগুলোকে নষ্ট করছি, এটা তো আসলে আমার মনে হয় রোহিঙ্গা সমস্যা হচ্ছে এর আরো বেশি মারাত্মক। কারণ এই জিনিসটা যদি আমরা আসলে অবরোধ বা কোনো ধরনের কিছু দিয়ে, আসলে সরকারের উচ্চ মহল থেকে, আমরা জানি এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা অটুক চিন্তা করার কিনা জানি না, সুদূর প্রসারের চিন্তা ভাবনার মধ্যে থাকতো, তাহলে আমার মনে হয় এখানে পুলিশ প্রশাসন বা বিজেপি থেকে এটা জমানো সম্ভব না। স্থানীয়ভাবে ওই ধরনের কিছু যদি আন্দোলন করে না, তাহলে এটাকে আসলে বন্ধ করা যাবে না। আমার মনে হয় এটা একটা জাতীয় সমস্যা। আমরা অনুরোধ করবো সরকার যদি এই ধরনের কোনো আন্তরিক হয়, তাহলে আমরা অচিরেই বন্ধ করা দরকার। এটা জিরো টলারেন্সে আসা দরকার। আপনি তো রাশেদ সাহেব, আপনি তো একটা সংগঠন আছে যেটা আপনি অনেক ধরনের ড্রাগ এডিক্ট আপনি কাজ করেন, ওদেরকে উন্নয়নের মূলসূত্র দ্বারা সম্পৃক্ত করার জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো আপনার এখানে যেসব ড্রাগ এডিক্টেড যারা সেবার জন্য আসে, ওদের মধ্যে ইয়াবা পার্সেন্টেজটা কিরকম, যারা ইয়াবার সাথে এডিক্টেড? ধন্যবাদ খুকা ভাই। আমি আসলে সেই প্রসঙ্গে আসছি, তার আগে এই পত্রিকার যে নিউজটা করেছে, বিশেষ করে বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা জড়িত, হ্যাঁ, এর অর্থ হচ্ছে কি বিমানের মাধ্যমে এখন ইয়াবা পাচার হচ্ছে। অতীতে আমরা আগেও গিয়েছিল, অনেক আগে যাচ্ছে, হয়তো তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটা দ্বিমত আছে, আমার একটা ব্যক্তিগত মত আছে। সেটা হলো যে কি, যেখানে আমরা গত কালকের পত্রিকায় দেখেছি যে কি, যাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে 100টা ট্যাবলেট পাওয়া গেছে ইয়াবা বড়ি। তো 100টা ট্যাবলেট, আবার আমরা নিত্যদিন যে পত্রিকায় দেখি যে কি 5,000 10,000 আরো বেশি হ্যাঁ পাচার করা হচ্ছে, সেগুলি হ্যাঁ পুলিশ বা অন্যান্য প্রশাসনের যারা তারা ধরছে সেগুলি। তো এখানে 100টা যে বড়ি পাওয়া গেছে, সেখানে আমার যেটা দ্বিমত আছে, সেটা হয়তো স্পেশালিস্ট যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করা হয় নাই বা তাদের মতামত নেওয়া হয়নি। এটাও দেখা গেছে যে কি, আপনি যেটা আমার কাছ থেকে জিজ্ঞেস করেছিলেন যে যারা আমাদের এখানে ড্রাগ ইউজার আসছে তাদের পার্সেন্টেজটা কিরকম, সেখানে আমরা যেটা জেনেছি যারা ড্রাগস ইয়াবা নিচ্ছে তারা অনেকেই একদিনে 40টাও ইয়াবা নিচ্ছে। সো দ্যাটস মিন আমি মনে করি যে কি, যে ব্যক্তিকে এখানে ধরা হয়েছে সে পাচারকারী নাও হতে পারে, সে সেবনকারীও হতে পারে। যদি একজন যদি 40টা ইয়াবা সেবন করে থাকে, তাহলে তার 2 দিনের বা 2.5 দিনের আমরা প্রায় সময় দেখে থাকি যে যারা আসলে এটার পিছনে যারা গডফাদার যাদের বলে, ওরা কিন্তু ধরা যাওয়ার পারে, এরা যেসব ক্যারিয়ার যারা আছে ওরাই ধরা পড়ে। এটার কারণটা কি? পুলিশ প্রশাসন তো জানে, রানাবে একটু আগে যে বললেন, তো এইভাবে তো আমরা দেশটাকে এগিয়ে নিতে পারবো না। এই প্রসঙ্গে বলি যে সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল
যার সাথে আমাদের কিছুদিন আগে কথা হয়েছে, তিনি আমাদের এখানে এসেছিলেন কক্সবাজারে, সব জায়গায় ঘুরে তিনি আক্ষেপ করেছেন যে কি কক্সবাজারের মানুষ যতদিন না সচেতন হবে এইসব রাঘব বলকে ধরা যাবে না। রানা ভাই একটু আগে বলেছেন যে কি প্রশাসনের চারপাশে প্রশাসন অসহায় ফিল করে, সেখানে আসলে প্রশাসন যেখানে অসহায় ফিল করে সেখানে একমাত্র জনগণই পারে এই যে পরাভ্যাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করে। এছাড়া কোনো উপায় আমরা আছে বলে মনে করি না। সচেতন হতে হবে জনগণকে। আমাদের হাতে আরেকটা আছে আজকের কক্সবাজার, এখানে সেই 5ই জানুয়ারি ভোট, তফসিল হলে খালেদা নিজে কর্মসূচি দেবেন। আচ্ছা, এখন খালেদা একটু আমি এটা রাজনৈতিক বিষয়, খালেদা জিয়া যিনি আমাদের প্রধান বিরোধী দল বিএনপির উনি চেয়ারপারসন, উনি বলছেন যে তফসিল হলে খালেদা নিজে কর্মসূচি। এখন ওনাদের কাছে যতটুকু আমরা দুইটি পথই খোলা আছে, একটি হচ্ছে সমঝোতা আসা, সমঝোতা মানি না, ওদের একটা কনসেনসাস আসা যে 18 দল বা 14 দল একসাথে কিভাবে নির্বাচন শুরু। আরেকটা হচ্ছে আন্দোলন। এখন আন্দোলন তো আমরা জানি সহিংসতায় রূপ নেই, অনেক সময় একটা ছোট থেকে বড় পরিসর হয়ে যায়। সুতরাং এই বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন রানা ভাই? এখন নির্বাচনে যদি উনি আসেন তাহলে দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে হয়তো সম্ভব হতে পারে, আর যদি না আসেন তাহলে আমরা হয়তো সে আগের মতো দেখবো ভাঙচুর, আগুন জ্বালাও, পোড়া বিষয়। আমি তো কক্সবাজারে থাকি, ঢাকার সাথে তো এই বড় নেতাদের সাথে আমার যোগাযোগ নেই। তারপরে আমি আমার সোর্স এবং বিভিন্ন তথ্য মাধ্যমে আমি যে ইউটিউব জানি, নির্বাচনে এই যে আজকে আমি বললাম যে নির্বাচন কমিশনের ইন্টারভিউ হলো, তারা সন্ধ্যার দিকে হয়তো টেলিভিশনে এটা দিতে পারেন, কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে যে তফসিলটা যেন আজকে ঘোষণা করা না হয়। তো বিএনপিতে নির্বাচনে যাবে কি যাবে না এই নিয়ে বিএনপির মধ্যে দ্বিধা বিভক্ত ইয়েটা আছে। এক পক্ষ বলছে যে আওয়ামী লীগ তোমাদেরকে এই খেলে খেলে সময়টা নষ্ট করছে, আন্দোলনের এটা নষ্ট করে দিচ্ছে। আর এক পক্ষ বলতেছে না, আমরা একটু চেষ্টা করে দেখি ইলেকশনে সুবিধা করে নিতে পারি কিনা, প্রধানমন্ত্রী না থাকলে অথবা আমাদেরকে ভালো ভালো পোস্ট গুলো যদি দেয়, ওগুলো যদি আমরা তো নিরপেক্ষ একটা ইলেকশন করতে পারি, এরকমের হয়তো দেখা যাবে যে আজকে হয়তো প্রধান নির্বাচন কমিশনার একটা টেলিভিশনে ইন্টারভিউ দিতে পারেন, ভাষণ দিতে পারেন জাতির উদ্দেশ্যে, সেখানে হচ্ছে তফসিলের ব্যাপারটা নাও থাকতে পারে, এরকম হইতে পারে। আমরা জানি আমাদের প্রাইম মিনিস্টার কালকে একটা ভাষণে দেখলাম যে উনি বলেছেন যে মন্ত্রণালয় চান আপনারা নিতে পারেন, কিন্তু ওনার হাতে এখন আছে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আছে, তারপর আছে আর কোন মন্ত্রণালয় জানি আছে আপনার সংস্থাপন, হ্যাঁ সংস্থাপন আছে, সেখান থেকে হয়তো চাইতেও পারেন, দিতেও পারেন, হয়তো যদি দেয় বা ওনারা যে নেয়, এনারা যদি ইলেকশনে আসে তাহলে তো আমরা অবশ্যই চাইবো একটা দেশটাকে এগিয়ে যায়। এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের কাছে আরেকটা আছে দৈনিক সমুদ্র কণ্ঠ, এখানে লাশের উপর দিয়ে অভ্যুত্থান হতে পারে, নিবিড় পর্যবেক্ষণ জামাত দল। আমাদের প্রধানমন্ত্রীর ওনার ক্যালকুলেশনটা ওইরকম আর কি, যদি বিএনপি না আসে সেক্ষেত্রে তারা তো মাঠঘাটে থাকবে, আর এদিকে আওয়ামী লীগ নির্বাচনের জন্য যাবে, সেক্ষেত্রে মারামারি হবে, লাশ পড়বে, এগুলোর উপর দিয়ে নির্বাচনটা যাবে, এরকম একটা মন্তব্য। দৈনিক রূপসী গ্রাম, সেন্ট মার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচলে দুপক্ষের স্নায়ু যুদ্ধ। আরেকটা লিড করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক মোহাম্মদ আলীর হাতে তুলে দিলেন এমপি পদকে, 10ম জাতীয় সংসদ নির্বাচন। এই জিনিসটা আপনি কিভাবে? আমরা জানি যে অধ্যাপক মোহাম্মদ আলী একজন প্রার্থী ছিলেন এবং আওয়ামী লীগের আরেকজন প্রার্থী এমপি পদে, যিনি বর্তমান এমপি। এই নিয়ে আপনার কি বিষয়টা হচ্ছে যে গতকালকে প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের 300 আসনের জন্য আমার মনে হয় যে 2600 কতজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন, তাদের নিয়ে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত বিনিময় সভা করেছেন। সেখানে প্রতিটা আসনে যারা প্রার্থী তাদেরকে উনি ডেকে এনেছেন এবং নাম ধরে ধরে ডেকে এনেছেন যে কক্সবাজার 1, তো কক্সবাজার 1 বলেছে, কক্সবাজার 1 এর যারা প্রার্থী আছেন ওনারা সামনে দাঁড়িয়েছেন, ওনাদেরকে বলেছেন যে আপনারা ঠিক করেন আপনাদের মধ্যে কে হবে প্রার্থী। তখন ওনারা সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন এদিক ওদিক, শেষ পর্যন্ত যে ডিসিশনটা ওনারা দিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা আপনার উপরে দিলাম, আপনি যাকে, কিন্তু প্রাইম মিনিস্টার নিজেই বলেছেন যে আমরা যাকে দিব তাকে আমরা সবাইকে। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অনুমান নির্ভর একটা রিপোর্ট বলা যায়। এইখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো প্রচলন আছে কিনা, এটা আপনার দৃশ্যমান কিনা? কারণ আমরা জানি যে কক্সবাজারে আপনি শুরুতেই বলেছেন যে কক্সবাজারে 15টা দৈনিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তো
আলোচনাটা এখানে কক্সবাজারের এখানে আপনি যদি হিসাব করে দেখেন, অনুসন্ধান করেন, এখানে পলিটিক্যাল কিছু পত্রিকা আছে। তো যেমন ধরেন আওয়ামী লীগের পক্ষে যদি থাকে, সেখানে যদি প্রদীপের কোনো ইয়ে থাকে সেদিকে লিখে দিতে পারেন, অথবা বিজ্ঞাপন আকারেও যায়। হ্যাঁ, এগুলো নিয়ে তো আপনি ওইভাবে চিন্তা করতে পারবেন না। আচ্ছা, আমি এক্ষেত্রে একটু বলবো যে কি সাধারণ ভোটার যারা আছে তাদের মতামতটা নিয়েই প্রার্থী দেওয়াটা মনে হয় ভালো হবে। এটাই তো আমরা চাচ্ছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শুধু বললে হবে না, দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাপারে একটা রিট অলরেডি হয়েছে হাইকোর্ট থেকে। সরকারের সংশ্লিষ্ট কয়েকটা সচিবকে এই ব্যাপারে সুযোগ করা হয়েছে কারণ জানানোর জন্য। তারা বলতেছে যে ভোটার যেখানে আমরা ভোট দিব সেখানে প্রার্থীদের পাশাপাশি না চিহ্নটা কেন থাকবে না? আমার যদি একজন প্রার্থীকে যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আমি নাতে কেন ভোট দিতে পারবো না? এই অধিকারটা চায় তারা। আমার মনে হয় যে তখন মানুষের ইয়েটা আরো বাড়বে। ভোটার এমনিতে খুবই সহজ সরল জাতি আমাদের বাঙালি জাতি, বাংলাদেশি যারা আছে। তো এখানে যে আমেজের কথাটা বলেছিলেন একটু আগে, যে নির্বাচনী আমেজটা হয়তো আছে, কিন্তু একটু খুব খেয়াল করে দেখেন একটা ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে যে উন্মাদনাটা চোখে পড়ে, সেই উন্মাদনা কিছুমাত্র কি আছে? আমি ওটাই বলতে চাচ্ছি, এখন তো আতঙ্ক, এখন আতঙ্ক আছে, কিন্তু উন্মাদনাটা আসলে নাই। আমরা চাই উন্মাদনা মুখর একটি নির্বাচন আসলে একটি সুন্দর, যেহেতু আমাদের গণতন্ত্রটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ তাই। আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, সত্যের সন্ধানে দৈনন্দিন। আচ্ছা, নাকুশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা, হোটেল কক্স টুডে থেকে ফ্রান্সের নারী পর্যটন উদাও। নাকুশ বলতে ওনারা যারা মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন, যারা ওখানে গেলেন, তারা চাইছিলেন যে প্রধানমন্ত্রী সরাসরি একজনকে জিজ্ঞাসা করবেন, ওনারা ওনাদের দলের যে নেতা যারা যে কিছু করছে তাদের অনিয়ম দুর্নীতির ব্যাপারটা খুলে ধরবেন। এখন সেই সুযোগটা তারা পাননি। এখন তারা মনে করতেছেন যে প্রধানমন্ত্রী আমাদের উপর চাপিয়ে দেবেন একজন প্রার্থী, যেগুলোকে আমাকে হজম করতে হবে। এই কারণে নাকুশ। আর কক্স টুডে থেকে যে ফ্রান্সের নারী উদাও, এটা 3 দিন ধরে আমরা শুনে আসছি। শেষ পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানতে পেরেছি ওই ভদ্র মহিলা এখন ঢাকার বনানীতেই অবস্থান করছেন। উনি শুনেছি যে হোটেল ভাড়া না দিয়ে চলে গেছেন। এটা আমাদের জন্য আর একটা খারাপ খবর না। এটা একদিক থেকে আমি এটা খুবই ভালো যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে কক্সবাজারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিনা আন্তর্জাতিক মহলে। এটা শুধুমাত্র একজন পর্যটকের জন্য নয়, এটা একটা দুটি দেশের জন্য এবং ট্যুরিজমের জন্য একটা বিরাট ধরনের একটা খারাপ দিক উন্মোচন হতে পারতো। যে খুশির খবর থেকেই ওনাকে ঢাকাতে ওনাকে পাওয়া গিয়েছে, মোবাইলে ট্র্যাক করে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে নয়, এই ধরনের পরিস্থিতি যেন না হয় সেই জন্য আমরা কতটুকু অ্যালার্ট আছি। যেমন আমি এই সংবাদটার একটা আপনার নেটের মধ্যে যেটা দেখেছি, একজনের মন্তব্য পড়েছি, সেখানে তিনি মন্তব্য করেন সিসিটিভি সাহায্যটা নেওয়ার জন্য। তো সিসিটিভিটা আমরা নট অনলি ফর হোটেলে রাখি, আমরা আরো যদি কিছু কিছু জায়গায় যদি সেখানে রাখি, তাহলে আমরা আরো মনে হয় সহজ হবে আমাদেরকে অন্যদিকে ক্যাচ করা। দৈনিক সৈকত আশরাফের সঙ্গে বৈঠক, ফকুলের অস্বীকৃতি, নানা বিভ্রান্তি। এটা তো আমরা প্রায় দেখছি টিভিতে, বিভিন্ন মহল বিভিন্ন ধরনের এটা ব্যাখ্যা করছেন। আমরা কয়েকদিন আগে হান্নান সাহেব বলছেন একরকম, এটা নিয়ে বিভ্রান্ত। এবার রামতে হাজার হাজার মানুষের মিছিল করলেন এমপি কাজল। এমপি কাজলের মিছিলের কারণটা কি? এটা কোনো নির্বাচনী প্রস্তুতি নাকি আমরা ভিতরে যাচ্ছে না? যাচ্ছে না, ঠিক আছে। এখন এক্ষেত্রে উনি যে আগাম যে মাঠটা গরম করেন, উনি 5 বছর ধরে মাঠে আছেন, এটা আমরা দেখেছি। কিন্তু এই সাম্প্রতিক সময়ে উনি এই যে নির্বাচন প্রতিরোধ বলেন, সরকারকে ফেলে দেওয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উনি যেভাবে ওনার নির্বাচনী এলাকায় এই জনগণকে নিয়ে যেভাবে আন্দোলন করতেছেন, আমার মনে হয় না যে সারা বাংলাদেশে এরকমের কোনো আন্দোলন হচ্ছে। তো আমি মনে করি উনি জনগণের সাথে আছেন, তো জনগণের সাথেই থাকবেন, ভালো কিছু হবে এরকম আশা করি আর কি। এমন হতে পারে যে তিনি আশাবাদী মানুষ, খুব শীঘ্রই হয়তো আমরা চাই ওনারা আসুন। দৈনিক সমুদ্র বার্তা, এখানে বাকখালীতে স্পিড বোটে ধাক্কায় নিহত 1 নিখোঁজ 5। আর পর্যটন ব্যবসা মন্দা, হারিয়ে যাচ্ছে ঝিনুক শিল্প। এটা নিয়ে আমি বাকখালীতে এই গত রোববার রাত 8টার সময় বাকখালী এই যে নাজিরার টেকের একটু আগে, ওখানে 2 জেলে একটা ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতেছিলেন। তো 8টার দিকে তো মহেশখালীর দিক থেকে একটা স্পিড বোট আসছিল দ্রুত গতিতে। তো তারা খেয়াল করতে পারেনি সামনে যে একটা নৌকা আছে, ওই নৌকার উপর দিয়ে গেল এবং এই 2 জেলে হারিয়ে গেল। পরে
কালকে একজনকে উদ্ধার করা হয়েছে। কালকে না, ওই দিনই ওই রাতেই একজনকে উদ্ধার করা হলো, দুইজনের বাড়ি খুলে। গতকালকে 3টার সময় একজনকে উদ্ধার করা হলো, তার নাম কালা মিয়া, কালা সোনা সম্ভবত, তাকে এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, পর্যটন হারিয়ে যাচ্ছে ঝিনুক শিল্প। এই ঝিনুক শিল্প হারিয়ে যাওয়া, ঝিনুক তো আসলে একটা পরিবেশগত একটা ভারসাম্যকে হারিয়ে যাচ্ছে বলতে ঝিনুক সমুদ্র থেকে পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে ঝিনুক আহরণ বিক্রয় সম্পূর্ণ নিষেধ। তবু কেন প্রশাসনের সামনে কেন ঝিনুকগুলো বিক্রি? কিন্তু এরপরও কক্সবাজার সমুদ্র সৈকতে ঝিনুকের চাহিদা আছে, টুরিস্ট যারা আসে এদের আছে, এরা বলে যে এগুলো তারা বাইরের থেকে আমদানি করে আনেন, মিয়ানমার, তারপরে থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, এদিক থেকে আনেন। তো সেক্ষেত্রে তো আমরা না করতে পারি না। আমাদের কক্সবাজার দুমাতলী রাজঘাট সড়ক 20 কালভার্ট চরম ঝুঁকিতে, উইকেট টাইমার 6টি নতুন কেন্দ্রে একটি পরিবর্তন, ভোটার সংখ্যা 2,33,000। ইনানি এদিকে যে পর্যটন ব্যবসার মন্দার কথাটা বলেছেন, সেটা হয়তো আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে যারা হোটেলে আছে তাদের কাছ থেকে জেনেছি যে কি ম্যাক্সিমাম টুরিস্ট তাদের বুকিং ক্যান্সেল করছে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক। আমরা তো আসলে এটা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আজকে এটা থমকে গেছে। আমাদের পর্যটন শিল্প থেকে আসলে একটা অশনি সংকেত যে আমরা হয়তো ভবিষ্যতে পর্যটক আসি কিনা এই ব্যবসা, এটা আসলে ম্যাক্সিমাম চিন্তা করা উচিত যে আসলে পর্যটন এসব জাতীয় সত্যগুলো আমাদের আমলে আনা উচিত। যেমন রাজনৈতিক কোনো যদি কোনো আন্দোলন, আজকে দেখেন চট্টগ্রাম, সিলেট, ঢাকা রেল যোগাযোগ বিচ্ছিন্ন। এখানে একটা নিউজ করা হয়েছে দৈনিক ইনানিতে, জেলায় 4 আসনে সুবিধাজনক অবস্থানে বিএনপি। আমরা আগেই জানি যে এটা নিয়ে আলোচনা হয়েছে, বিএনপিরা এখন ভালো অবস্থান আসলে বলছেন। কিন্তু এখানে যে অনেকের চেহারা দেখা যাচ্ছে, ওনারা তো খবরও নাই মাঠে। ওই যে বলছিলাম যে দলীয় পত্রিকা আলোকিত খেয়া সমঝোতায় আসছে আওয়ামী লীগ বিএনপি। আপন কণ্ঠ আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোটের সভা অনুষ্ঠিত। 5 দিনে জাপান মনোনয়ন তুললেন 268 জন। যে দৈনিক হিমচুরি, যে কোনো সময় তফসিল, গরম কাপড় কেনার ধুম। শীত আসন্নতায় হয়তো গরম কাপড় কেনার ধুম চলছে। আরেকটি দৈনিক আছে আমাদের দৈনিক বাকখালী, আমাদের লাশের উপর দিয়ে 2টি পত্রিকার সেম লিড নিউজ করলো। রাজনীতিবিদের চরম মিথ্যাচার, মহাসচিব পর্যায়ে বৈঠক খবর ভিত্তিহীন। শেষ দৈনিকটা আছে দৈনিক সাগর দেশ, দেশে ফিরছেন তারেক, আজকের সমাজে গরিব ঘরে শিশুদের দিনকাল। এই যে ছবিগুলো আমরা বারবার দেখি, এগুলো আসলে আমাদের কিন্তু ব্যথিত করে। সরকার বলছে শিশু অধিকার নিশ্চিত করার জন্য এবং শিশুদের সার্বিক সহযোগিতা, এরপরেও তো আমরা এসব দেখি। আমরা একজন এনজিও কর্মীরা আসেন, এই যে শিশুদের বাস্তব চিত্র এগুলো আমরা দেখি, কিন্তু আমরা যখন বিভিন্ন ফোরামে যাই দেখি যে শিশুদের অধিকার নিশ্চিত করা হচ্ছে, ওদের সরকার যথেষ্ট সহযোগিতা দিচ্ছে এবং শিশু ও মহিলা অধিদপ্তরও আছে। এদের কাজটা কি আসলে এইভাবে আর কতদিন? শুধু এখানে সরকার নয়, বিশেষ করে আমরা কক্সবাজারে দেখি যে এখানে একটা প্রতিষ্ঠিত একটা নেটওয়ার্ক আছে, WCPN যেটাকে বলা হচ্ছে, ওমেন এন্ড চাইল্ড প্রোটেকশন নেটওয়ার্ক। সেটার মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে কি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসন এবং জনগণকে সম্পৃক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা থানাতে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে, একজন SI কে অ্যাসাইন করা হয়েছে, যেখানে এই ধরনের কোনো সমস্যা দেখবে তাৎক্ষণিক যেন তারা মোবাইলের মাধ্যমে জানতে পারে। সেই ব্যাপারে অনেক ধরনের কার্যক্রম সামাজিকভাবেও হচ্ছে। এরপরে আজকে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে কি একটা বিয়ে ভেঙে গেছে। যদিও বা বিয়ের ঘটনাটা ছিল যে কি তারা যৌতুক নিয়ে তাদের বনিবনা না হওয়ার কারণে ভেঙে গেছে, কিন্তু পরবর্তীতে সেটাতে তারা রিজন দেখালো যে কি মেয়ের উপযুক্ত বয়স হয় নাই, বাল্য বিবাহ বলে সেটাকে। কিন্তু বাল্য বিবাহ শব্দটা কিন্তু বিয়ের আগে তুলে নাই, যখন যৌতুক নিয়ে সমস্যাটা হলো তখন বাল্য বিবাহ বলে সেটাকে তারা